পাঁচ বছর, হ্যাঁ ঠিক 5টা বছর পর আমি ফিরছি। এই রাস্তায় কতবার সাইকেল চালিয়ে মুখটাকে নিয়ে হেঁটেছি, আমি সাইকেল চালিয়েছি। ও বলতো, রাকেশ একদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে, আমি কিন্তু একা হয়ে যাব তখন। আর আমি বলতাম, পাগলি মেয়ে, আমি কি তোমাকে কখনো ছাড়তে পারি? এই পুকুরে মুক্তা চুল ভিজিয়ে হাসতে হাসতে ছপ ছপ করে জল ছুঁড়ে মারতো আমার দিকে। আমি রাগ দেখাতাম, আরো বলতো, এই রাগী চেহারাটা আমার ভীষণ ভালো লাগে। এই যে ভাই, কে আপনি? নতুন মুখ দেখা যায়। না কাকা, আমি নতুন না, আমি এই গ্রামেরই ছেলে, রাকেশ। আজ অনেক দিন পর ফিরলাম। রাকেশ, ওই বিদেশে গেছিলা না? আরে ও, তুই তো একেবারে সাহেব হইয়া গেছ রে। আরে আরে, আগে তো গামছা বইরা ধান কাটতো, এখন দেহি চশমা লাগায় ব্যাগ টানে। চেহারা পাল্টিয়ে গেছে কাকারা, কিন্তু মনটা একটুও বদলায়নি। এই পথ, এই রাস্তা, আমার সবই মনে আছে। বাপ রে, তুই ফিরছত, এইটাই কত ভালা লাগতাছে। তোর মা প্রতিদিন সন্ধ্যায় রাস্তায় দাঁড়াইয়া থাকে, আমার রাকেশটা কবে ফিরবো এই কথা বলে। মা, আমি ফিরছি মা, আজ তোমার ছেলেটা ঠিক তোমার দরজায় ফিরবে গো মা। ওই তো আমার ঘর, আমার আপন আঙিনা। মা, মা, আমি এসেছি, তোমার রাকেশ আজ ফিরে এসেছে গো মা। মা, রাকেশ, তুই তুই ফিরছিস নাকি রে? 5টা বছর একটাও এমন দিন যায়নি যে সেদিন আমি তোর অপেক্ষা করিনি। সন্ধ্যের পরেই দরজায় বসে থাকতাম, ভাবতাম এই বুঝি আমার ছেলেটা ফিরে আসবে। মা, আমি তোমাকে অনেক কষ্টে রেখেছি মা, কিন্তু আজ আমি ফিরে এসেছি। তোমাদের আর কোনো চিন্তা নেই মা, আর কোনো চিন্তা নেই। দূর থেকে এসেছিস ক্লান্ত হয়ে, আগে জল খা। মা, আমার মুক্তা কোথায়? মুক্তা? সে তো চলে গেছে রে বাবা, অনেক আগে। চলে গেছে মানে? কোথায় গেছে মা? কেউ ঠিক জানে না রে বাবা। একদিন হঠাৎ করে ভোরবেলা ঘরে দেখি মুক্তা নেই, ঘর খালি। কেউ বলে নদীর ধারে গেছে, কেউ বলে শহরে চলে গেছে। এরপর আর কোনো দিন খোঁজ মেলেনি। তোমরা খুঁজলে না? পুলিশে খবর দিলে না? মুক্তা তো একা কোথাও যেতেই পারে না। খুঁজেছি রে, অনেক খুঁজেছি। নদীর পার খেটেছি, আশপাশের গ্রামে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও পাইনি। মুক্তা, তুমি কোথায় গেলে? আমি ফিরেছি আর তুমি নেই, এ কেমন নিয়তি, এ কেমন নিয়তি! সব ঠিক হয়ে যাবে রে বাবা, তুই তো ফিরে এসেছিস। এবার দেখবি নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখা যাবে। মা, আমি মুক্তাকে খুঁজে বের করব, যেখানেই থাকুক আমি ওকে খুঁজে আনবো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মায়ের দেওয়া গরম ভাতটা খেয়ে শরীরটা শান্ত হলেও চোখে একটুও ঘুম নেই। বারবার মাথায় ঘুরে বেড়াচ্ছে
মুক্তার হারিয়ে যাওয়ার কথা। 5 বছর পর ফিরলাম, মনে করেছিলাম মুক্তা দৌড়ে এসে জড়িয়ে ধরবে আমাকে, রাগ করে বলবে তুমি এতদিন পর ফিরলে। কিন্তু সবকিছুই যেন বদলে গেছে। মুক্তা, কোথায় গেলে তুমি, কোথায় গেলে? ঘুম আসবে না, এমন রাতে চারপাশটা বড় ফাঁকা ফাঁকা লাগে, যেন সবকিছু আমাকে প্রশ্ন করছে, তুই দেরি করলি কেন রাকেশ? এই পুকুর পার, মনে আছে মুক্তা এখানে বসে বলতো, রাকেশ তুমি যদি বিদেশে চলে যাও কিন্তু এই পুকুরটার ছবি মনে রেখো। কিন্তু দেখো, আমি চলে এলাম আর তুমি হারিয়ে গেলে। হে সৃষ্টিকর্তা, আমি কি খুব দেরি করে ফেলেছি? মুক্তা যদি কষ্ট পেয়ে চলে গিয়ে থাকে, যদি কোনো বিপদে পড়ে, আমি তোকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুমি কখনো একা হবে না। আমি এসেছি রে, ফিরে এসেছি। তুমি যদি কোথাও থাকো, একবার শুধু একটা ইঙ্গিত দাও, আমি খুঁজে নেব তোমাকে, যেভাবেই হোক আমি খুঁজে নেব। আজ এই পুকুর পাড়টা কেন যেন অন্যরকম লাগছে, যেন কেউ আমার পাশেই আছে, অথচ কেউ নেই। এই আকাশটা ঠিক তেমনই আছে, বদলায়নি কিছুই, বদলেছে শুধু মানুষ, সময় আর সম্পর্ক। বাবা, কে তুমি? এ সময় এখানে? তোমার বাড়ি কোথায়? বাবা তুমি ফিরে এসেছো? বাবা? আমাকে বাবা বলল? কে মেয়ে? আমি তো চিনিও না। তুমি কাকে বাবা বলছো? আমাকে? তুমি আমাকে চেনো নাকি? তুমি না আমার বাবা? আমি তো অনেক দিন ধরে তোমার অপেক্ষা করছি। আমার জন্য? কিন্তু আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। তোমার নাম কি বলো তো? নাম নাম পরে বলবো, তুমি আমার কথা শোনো বাবা। আমি তোমায় অনেক দিন ধরে খুঁজছিলাম। এই দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? এই সময় বাইরে থাকা ঠিক না। তোমার বাড়ি কোথায় বলো আমাকে। কাল আবার আসবো বাবা। এই মেয়ে কে? রাতে এভাবে আমার কাছে এলো কেন? বাবা বলে ডাকলো। রাকেশ ঘরে চলে যায়, শুয়ে কিছু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। কে ছিল মেয়েটা? এত রাতে পুকুর পাড়ে এলো কেন? বাবা বলল আবার। এই গ্রামের মেয়ে হলে কেউ না কেউ তো চিনবেই। চাচি, একটা কথা জিজ্ঞেস করি, এখানে কোনো ছোট মেয়ে থাকে নাকি? বয়স হবে 6-7, সাদা ফ্রক পরে, চোখে খুব মায়া। এই রকম? না রে বাবা না, এখন তো এই বয়সের কোনো বাচ্চা কাচ্চা ওই দিকে থাকে না। তুমি কার কথা বলছো? আর না না না, এমনিতেই জানতে চাইলাম আর কি। রাকেশ এরপর ধীরে ধীরে গ্রামের পথ ধরে হাঁটে। কেউ গরু চড়াচ্ছে, কেউ বা নদীর ঘাটে কাপড় ধুচ্ছে। সে সবার চোখে খুঁজে বেড়ায় সেই মেয়েটিকে। কাকু, এখানে রাতে কোনো ছোট মেয়ে ঘোরাফেরা করে? এমন শুনেছেন কখনো?
রাইতে ছোট মাইয়া। আরে বাবা, এই গ্রামে এখন মাইয়ারা সন্ধ্যার আগেই ঘরে ঢুইকা পড়ে। এই বয়সের তো তেমন কেউ নাই। তুমি হঠাৎ এমন প্রশ্ন করতাছ কেন? মেয়েটাকে কি তাহলে আমি স্বপ্নে দেখেছিলাম, নাকি সত্যি এসেছিল আমার কাছে? কাল ঠিকই এসেছিল। কাল আবার আসবো বাবা বলেছিল আমাকে। তাহলে আজও কি আসবে, নাকি সবই ছিল কল্পনা? আসবে তো। সময় যেতে থাকে। গ্রামের সন্ধ্যা ধীরে ধীরে ঘনিয়ে আসে। জোনাকি জ্বলা শুরু হয়েছে পুকুর পাড়ে, কিন্তু মেয়েটির দেখা মেলে না। রাকেশ ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। হয়তো আজ আসবে না, কিন্তু আমি অপেক্ষা করব। ওর চোখে যে রহস্য আছে তা আমি না জানা পর্যন্ত শান্তি পাবো না। কাল আবার আসবো বাবা। আজও যদি আসে, ও বলেছিল আবার আসবে। সে ধীরে ধীরে চাদর গায়ে দিয়ে ঘর থেকে বেরোয়, নিঃশব্দে পুকুর পাড়ে গিয়ে বসে। বাবা, তুমি আবার এসেছো? তুমি? হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো আজ আর আসবে না তুমি। আমি তো বলেছিলাম আমি আসবো। রাকেশ কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চোখে যেন এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই সাথে গভীর রহস্যও লুকিয়ে আছে। তোমার নাম কি? কোথা থেকে আসো তুমি? আমার নাম এখন না বললেও চলবে, আমি খুব কাছেই থাকি। ঠিক আছে, নাম না বললেও সমস্যা নেই, কিন্তু তুমি কেন আমাকে বাবা বলে ডাকো? কারণ তুমি আমার বাবা। রাকেশ কিছুটা হতভম্ব হয়ে যায়, কিন্তু মেয়েটির সরল মুখে কোনো ভয় নেই। আমি তোমার বাবা, কিন্তু আমি তো... চলো না, আজ গল্প করি, আমার অনেক গল্প আছে। রাকেশ ধীরে ধীরে মুগ্ধ হয়ে পড়ে মেয়েটির কথায়। তারা দুজন পুকুর পাড়ে বসে গল্প করতে থাকে। মেয়েটি গ্রামের গাছপালা, নদী আর পাখিদের নিয়ে গল্প করে। রাকেশ বলে বিদেশের গল্প, মুক্তার স্মৃতি আর ছোটবেলার দুষ্টুমির কথা। তুমি জানো, অনেকদিন পর এভাবে মন খুলে কথা বললাম। মনে হচ্ছে যেন নিজের মেয়ের সাথেই কথা বলছি। তাই তো, আমি এসেছি তোমার মন খুলতে। তোমাকে মাকে আর একা থাকতে হবে না। আমি এখনই যাই বাবা, কাল আবার আসবো। থামো, একবার বলো তুমি কোথায় থাকো। কাল জানবে। এই বলে মেয়েটি ঝোপের দিক দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। রাকেশ অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, মেয়েটির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে। কে তুমি? কেন যেন মনে হচ্ছে তুমি আমার জীবনের সঙ্গে খুব জড়িয়ে আছো। এই মেয়েটা আসলে কে? কেন দিনে তাকে দেখা যায় না, রাতে হঠাৎ এসে হাজির হয়, আবার হঠাৎ মিলিয়েও যায়, যেন বাতাসে ভেসে আসে, আবার বাতাসেই হারিয়ে যায়। এভাবে আর চলতে পারে না। আমি ওর গল্প শুনছি, কিন্তু আসল কিছুই জানতে পারছি না। যেন কিছু একটা লুকোনো আছে গভীর রহস্যে ঘেরা। রাকেশ, খেতে আয় বাবা, সকাল হয়ে গেল তো।
আবার কোথায় যাস ওইদিকে? আসছি মা। খিরে, খাবার মুখে তুলছিস না কেন? বিদেশে গিয়ে কি আমাদের ভাত খাওয়া ভুলে গেছিস? না মা, তেমন কিছুই না, মাথায় একটু ভাবনা ঘুরছে। মুক্তার কথা ভাবছিস? রাকেশ কিছু না বলে শুধু চুপ করে ভাত খায়, কিন্তু তার চোখে এখন মুক্তার চেয়ে বেশি ঘুরছে সেই ছোট্ট মেয়েটির ছবি। রাতে ও আসবেই, আমি জানি, কিন্তু আজ আর আগের মতো শুধু গল্প করে ঘরে ফিরব না। আজ আমি ওর রহস্য জানব, আজ আমি ওর পিছু নেব। দেখি তো ও কোথায় যায়, কার মেয়ে, কেন এভাবে আসে। হ্যাঁ, আজ রাতেই সবকিছু জানতে হবে, আর লুকোচুরি নয়। এই মেয়েটির মধ্যে যে রহস্য আছে তা না খুলে ফেলা পর্যন্ত আমার শান্তি নেই। আজ তুমি আসবেই, আর আমি দেখব কোথায় হারিয়ে যাও তুমি। রাত যতই গভীর হোক, আজ এই রহস্যের শেষ হবে। এসেছো, এবার দেখি কোথায় যাও তুমি। মেয়েটি আগের মতো রাকেশের পাশে বসে না। আজ সরাসরি পুকুরের অন্য দিক দিয়ে সে হাঁটতে শুরু করে। রাকেশ নিঃশব্দে কিছুটা দূরত্ব রেখে তার পেছনে পেছনে যায়। চারপাশে নীরবতা, আর শুধু পাতার খসখস শব্দ। মেয়েটি গ্রামের পথ ছেড়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতরকার সরু পথ ধরে হাঁটতে থাকে। রাকেশের মনে হালকা ভয় জাগে, কিন্তু সে দৃঢ় থাকে। এত রাতে জঙ্গলে ও আসলে কে? কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? এই, তুমি কোথায় গেলে? শোনো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো তুমি। না, এখন পিছু হটার সময় না, আমি রহস্য উদ্ঘাটন করেই ফিরব। সে সাবধানে সামনে এগোয়। কিছুটা পথ পেরোতেই দেখতে পায় জঙ্গলের ভেতর একটা ছোট্ট কুঁড়ে ঘর। দরজার সামনে একটি পুরনো লণ্ঠন ঝুলছে, টিম টিম করে আলো জ্বলছে। এই ছেলে, কে তুমি? রাত বিরেতে এখানে কি করছো? আমি কাউকে খুঁজছি। এই জঙ্গলের ভেতরে একটা মেয়ে ঢুকেছিল, হঠাৎ উধাও হয়ে গেল। কোন মেয়ে এত রাতে? এসো, ভেতরে এসো। মুক্তা, মুক্তা, তুমি এখানে কিভাবে? আমি ভাবতেও পারিনি তোমাকে আমি এখানে পাবো। ওকে আমি আধমরা অবস্থায় নদীর ধারে পেয়েছিলাম, আমি ওকে এখানে নিয়ে এসেছি, নইলে যে মরে যেত মেয়েটা। আমি যতটুকু পেরেছি ততটুকুই দেখেছি। কেউ ফেলে গেছে মানে? কে ওকে এরকম করলো? কে? সবকিছু সময় মতো জানতে পারবে ছেলে, কিন্তু যদি ওকে বাঁচাতে চাস তবে এখন আর সময় নষ্ট করা চলবে না। বলুন কি করতে হবে? আমি মুক্তাকে যেভাবেই হোক বাঁচাবোই বাঁচাবো। বুড়ি, বলুন কি করলে মুক্তা বাঁচবে? আমি সব কিছু করতে পারি, সব। ছেলে, আমি ওকে নদীর ধারে পেয়েছিলাম, প্রায় মরতে বসেছিল। ওর বাঁচার একটাই উপায় আছে। কি উপায়? বলুন আমাকে, বলুন। নদীর মাঝখানে যেখানে পানি গভীর, সেখানে একটি বিশেষ ঔষধ আছে, ওটাই মুক্তাকে বাঁচাবে।
যদি তুমি তা আনতে পারো ওর প্রাণ বাঁচবে। আমি আনবো, যেভাবেই হোক, কোনো ভয় নেই। নদী যতই বিপজ্জনক হোক না কেন, আমি ওর জন্য সেই ঔষধি গাছ আনবই আনবো। ভালো, কিন্তু সাবধান, নদীর ঢেউ কখনো শান্ত থাকে না। মনে রাখবে, সাহস আর ধৈর্য ছাড়া কাজ হবে না। মুক্তা, ভয় পেও না, আমি এই ঔষধি গাছ আনবো, তুমি শুধু অপেক্ষা করো। সেটা আজই আনতে হবে ছেলে। নদীর মাঝে গিয়েই সেই ওষুধ নিয়ে আসতে হবে। আমি যাচ্ছি নদীর মাঝখানে, আর ওর প্রাণ বাঁচাবো। মুক্তা, আমি তোমাকে ছাড়বো না মুক্তা, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আজ রাতের সাহস, আজকের অভিযান, সবই শুধু ওর জন্য। নদীর মাঝখানে গিয়ে সেই ঔষধ আনবো, আর মুক্তাকে আমি বাঁচাবো। আর দেরি করলে চলবে না, মুক্তা বাঁচবে। আমি কিছুতেই তাকে হারাতে পারবো না, কিছুতেই না। ঠিক আছে, এইবার সাবধান। এখন শুধু ফিরে যেতে হবে মুক্তার কাছে। সে ওষুধ নিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। ঘরের ভেতর ফিরে এসে রাকেশ ওষুধটি মুক্তার মুখের কাছে ধরে দেয়। সে আঙুলে ভিজিয়ে চোখে আশা জাগিয়ে মুক্তার মুখে দেয়। রাকেশ, তুমি এসেছো? হ্যাঁ মুক্তা, আমি এসেছি। এবার কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না মুক্তা। আমার ভালো লাগছে। দেখো, আমি বলেছিলাম আমি তোমাকে বাঁচাবো, আর দেখো এবার সব ঠিক হয়ে যাবে। এবার বলো তো, তোমার কি হয়েছিল, খুলে বলো আমাকে। কি জঘন্য মানুষ, আমার সন্তান, কিন্তু তুমি আর হারাবে না মুক্তা, তুমি আর হারাবে না। তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু কিন্তু আমাদের সন্তান। আমি বলেছিলাম আমি সব সময় তোমার পাশে থাকব, আর কেউ যদি আবার ভয় দেখায় আমি তাকে দেখে নেব। চিন্তা করো না, আমরা বাড়ি পৌঁছে গেছি, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি না থাকলে আমি। শক্ত হও, এখন তুমি নিরাপদ। ভূত? ওরে বাবা রে! না মা, ও ভূত নয়, ও মুক্তা, আমার মুক্তা। দেখো এখনো বেঁচে আছে। তুমি এমন কাজ কিভাবে করতে পারলে মা, আর আমার সন্তানকে মেরেই ফেললে? আমি ভুল করেছি, ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে রাকেশ। সব ঠিক হয়ে গেছে মা, এখন আর দেরি নয়, আমরা সবাই একসাথে আছি। মাফ করো মুক্তা, মা তো সবকিছু ভুল স্বীকার করেছি। এবার তো তুমি ফিরে এসেছো জীবিত। আমি আর ভয় পাই না, রাকেশ আমার পাশে আছে। রাকেশ, আমার আজও মনে হচ্ছে আমরা একসাথে, সব ঠিক আছে। তুমি আবার? ওটা আমাদের মেয়ে। হ্যাঁ, আমি তোমাদের আবার মিলিয়ে দিতেই এসেছিলাম বাবা মা। তুমি সত্যি আমাদের জীবনকে আবার একত্রিত করেছ মা, কিন্তু তুমি কাছে কেন আসছো না? আমরা আলাদা হব না মা,
তুমি আমাদের সঙ্গেই থেকো। আমার কাজ শেষ, আমি থাকবো যতক্ষণ না তোমাদের একত্রে শান্তি হয়। কিন্তু এবার এবার তো আমাকে চলে যেতে হবে মা। মায়ের মুখ শুকিয়ে গেছে, কতদিন হলো কিছুই খেতে পারছে না। আজ যদি একটু শাক মাছের ঝোল জোগাড় করতে পারি তাহলে হয়তো একটু হলেও খেতে পারবে। ওই যে কৃষক কাকা লাউ শাক তুলছে, একটু গিয়ে দেখি। শাকটা দেখতে তো টাটকাই মনে হচ্ছে। কাকা কেমন আছেন কাকা? ও রমেশ, ভালো আছি রে বাবা। তুই কেমন আছিস? শুনলাম তোর মা খুব অসুস্থ। হ্যাঁ কাকা, মা একেবারেই খেতে পারছে না। আজ সকালে বলল যদি শাক মাছের ঝোল পেতাম, তাই বেরিয়েছি আর কি, মায়ের মন মতো কিছু জোগাড় করার জন্য। বাবারে, অসুস্থ মানুষের মুখে তো শাক ভালোই লাগবে। এই যে একেবারে তাজা লাউ শাক নিয়ে যা, তোর মায়ের জন্য নিয়ে যা। দেখে তো দারুণ লাগছে কাকা, তা দাম কত? দাম কি রে বাবা, তোর মার জন্য নিচ্ছিস, এটা কি বিক্রি করার জিনিস নাকি রে? নে নে নে, নিয়ে যা। না কাকা, আপনার কষ্টের ফল, আপনি দিনরাত খেটে শাক ফলান, আমি একেবারেই বিনা দামে নিতে পারবো না কাকা। বাবা, তুই যদি মায়ের মুখে হাসি ফোটাতে পারিস, আমার সেটাই দাম হবে রে, বুঝলি? কিন্তু কাকা, আমার মনে শান্তি হবে না যদি দাম না দেই। এটা নিন, যতটুকুই হোক আপনার প্রাপ্য। আচ্ছা আচ্ছা, যখন এত জোর করছিস তাহলে রাখছি। মনে রাখিস, আমার আশীর্বাদ থাকলো তোর মা সুস্থ হয়ে উঠুক রে। আপনার মুখের কথা যদি সত্যি হয় কাকা, তবে আমার জীবনে সবচেয়ে বড় সুখ সেটাই হবে কাকা। তোর মাকে বলবি শাকটা যেন ভালোবাসা দিয়ে খায়, এতে শরীরও ভালো হবে, মনও ভালো হবে রে। মা লাউ শাক ভীষণ ভালোবাসে। যখন আমি ছোট ছিলাম, মা প্রায়ই এই শাক রান্না করত। দেখিস বাবা, মায়ের মন খুশি হলে শরীরেও জোর আসবে। তুই চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। ঠিক বলেছেন কাকা, মায়ের হাসি আমার সব থেকে বড় শক্তি। আমি চাই আবার যেন আগের মতো মা হাসতে পারে। তুই এখন বাড়ি চলে যা বাবা, বেশি দেরি করিস না। অসুস্থ মানুষ অপেক্ষা করতে পারে না, বুঝলি? হ্যাঁ কাকা, যাচ্ছি। আজ আপনার দেওয়া এই শাকই আমার মায়ের মুখে হাসি ফিরিয়ে আনবে। যা রে যা, আমার দোয়া রইল। ধন্যবাদ কাকা, খুব বড় উপকার করলেন আমার। সুবর্ণা, এক গ্লাস জল দে তো মা, গলাটা শুকিয়ে আসছে। এই নাও মা, তুমি সারাদিন তো কিছুই খাও না, শুধু পানি খেয়ে কেমন করে চলবে বলো তো? কি আর করবো রে মা, গিলতে গিলতেই গলায় আটকে যায়। মুখে খাবার তুলতে গেলে কেমন যেন বমি বমি পায়। আর শরীরও আর সাড়া দিচ্ছে না রে মা। দাদা তোমার জন্য কত কি নিয়ে আসে, দুধ, ফল, মিষ্টি, অথচ তুমি একটুও খাও না। হ্যাঁ রে, রমেশ আমার বড্ড কষ্ট করছে। আমি জানি তো, কত পরিশ্রম করে ও সব নিয়ে আসে, কিন্তু শরীরটাই যে আর সইছে না রে মা। মা, তুমি যদি খেতে তাহলে ভাইয়ের মুখে হাসি ফুটতো। তুমি জানো না মা, ও কতটা উদাস হয়ে থাকে, সারাক্ষণ শুধু ভাবে
কি করলে মা ভালো হবে? জানি না রে মা, আমার বুকের ভেতরও কষ্ট হয়। মা হয়ে ছেলের জন্যে দুঃখ ছাড়া আর কিছুই রেখে যেতে পারছি না। এভাবে বলো না মা, তুমি ভালো হয়ে যাবে। ভালো হওয়া? এখন আর ভালো হওয়া আমার ভাগ্যে নেই রে মা। তবে একটা ইচ্ছে খুব জোরে টানছে আমাকে। তোমার কি ইচ্ছে মা? অনেকদিন হলো লাউ শাক মাছের ঝোল মুখে তুলি না। ছোটবেলা থেকে ওটাই আমার সবচেয়ে প্রিয় খাবার। আজ যদি একবার সেই স্বাদ পেতাম, মনে হতো আমি আবার বেঁচে উঠেছি। মা, এই কথা তুমি দাদাকে বলেছো? না রে মা, বলিনি। ছেলেটা তো সারাটা দিন দৌড়ঝাঁপ করছে, তার উপরে বায়না চাপাতে পারিনি। তোমার জন্যে দাদার কাছে তো এটা কিছুই না মা। সে যদি জানতো তুমি শাক মাছ খেতে চেয়েছো, তবে সে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও নিয়ে আসতো। হ্যাঁ রে মা, হ্যাঁ, তোর দাদা ওই রকমই। মায়ের মুখের হাসির জন্যে সে সব কিছু করতে পারে। তুমি অপেক্ষা করো মা, আমি জানি আজ ভাই কিছু না কিছু নিয়েই বাড়ি ফিরবে। তোমার মনের কথা না বললেও বুঝে যাবে মা। আমার রমেশ আমার বুকের ভেতর ঠিক তাই বলছে। সে আমার মন বোঝে। শাক তো হয়ে গেল, এখন শুধু টাটকা মাছ পেলে হয়। মা তো পুঁটি মাছ পছন্দ করত, দেখি এখানে পাওয়া যায় কিনা। এই যে দেখুন দেখুন, রুই কাতলা মাগুর দেখুন দেখুন, নদী থেকে আজ ভোরেই উঠেছে। নিন ভাই নিন, দামও কম রাখবো ভাই, দামও কম রাখবো। না ভাই, বড় মাছ আমার দরকার নেই, আমি ছোট পুঁটি মাছ খুঁজছি। পুঁটি মাছ? পুঁটি মাছ আজ তো খুব কম এসেছে, সকালেই বেশিরভাগ বিক্রি হয়ে গেছে। কি করি এখন? মা তো পুঁটির ঝোল ছাড়া কিছুই খেতে চাইবে না। এই যে ভাই, আহেন আহেন, আমার কাছে টাটকা পুঁটি আছে, দেখেন নদীর মাছ, কই মাছের সাথেই উঠছে। ও সত্যি? দেখি তো। এই যে দেখেন, চোখ এখনো টলটলে, একেবারে নদী থেকে তোলা। দেখে তো ভালোই লাগছে। তা কেজি কত? আজ একটু বেশি, 200 টাকা কেজি। কি বলেন, এত বেশি? অন্যদিন তো 250 টাকায় 1.5 কেজি দিতেন। কি করবেন ভাই, বাজারে মাছ কমাইছে, তাই এই যে এটা দেখতাছেন, সবাই সেইটাই নিতে চাইতাছে আর কি। তবুও কাকা, এত দাম রাখা অন্যায়। আমি মায়ের জন্য নিচ্ছি, অসুস্থ মানুষ, কতদিন ধরে কিছুই খেতে পারে না, তার মুখে হাসি ফোটাতে চাই। একটু দাম কমান না দাদা। আচ্ছা আচ্ছা, শুনেন, শুধু আপনার কথা ভাইবা দিতাছি, 180 টাকায় 1 কেজি নিয়ে নেন, তবে আর 1 টাকাও কমাইতে পারবো না। ঠিক আছে, আমাকে দিন দেখিনি কেজি খানেক, মায়ের খাওয়ার মতো হলেই হবে। এই নেন ভাই, টাটকা মাছ, নিশ্চিন্তে রান্না করবেন, আপনার মা সুস্থ হয়ে উঠুক, দোয়া করি। ধন্যবাদ কাকা, আপনার আশীর্বাদই এখন আমার মায়ের বড় ভরসা। হ্যাঁ, দেখছি মায়ের জন্য আপনি বড্ড কষ্ট করছেন। মায়ের দোয়ায় একদিন আপনি অনেক বড় মানুষ হবেন। লতা, দেখো আমি কি এনেছি। বাজার থেকে একেবারে টাটকা পুঁটি আর লাউ শাক এনেছি গো। মাই শাক আর মাছ ভীষণ পছন্দ করে। তুমি একটু মাছ কেটে রান্না করো, কেমন? কি বললে? আমাকে মাছ কাটতে বলছো? আমি মাছ কেটে দিতে পারবো না। এখন মাছ ধরলেই গায়ে কেমন একটা গন্ধ লেগে থাকবে। এইসব কাজ আমি পারবো না বাপু। লতা, এটা নোংরা কাজ নয়, সংসারের কাজ। আর আজ এটা শুধু রান্না না, আমার অসুস্থ মায়ের ইচ্ছা। তুমি একটু সহায়তা করলে মায়ের মনটা খুশি হবে। তাহলে তুমি নিজেই করো না, আমাকে জোর করো না।
আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি কোনো মাছ কাটতে পারবো না। লতা, তুমি কি বুঝতে পারছো না? মা সারাদিন শুধু পানি খেয়ে থাকে। আজ যদি একটু শাক মাছের ঝোল মুখে তুলতে পারে, হয়তো মনে মনে শান্তি পাবে। তুমি একটুখানি কষ্ট মায়ের জন্য করতে পারবে না? আমি সংসারে সব কাজ করি, সকাল থেকে রাত অব্দি খেটে মরি, এখন আবার মাছ কাটার ঝামেলা মাথায় নিতে পারবো না। তাহলে তুমি কি চাইছো? আমি একা সব করি? বাইরে গিয়ে বাজার করি, ঘরে এসে মাছও কাটি, রান্নাও করি। সংসার কি তবে শুধু আমার কাঁধেই? ওই বুড়ির জন্য তুমি আমায় এত কথা শোনাচ্ছ? হ্যাঁ, ওই বুড়িটা মরলেই আমি বাঁচি, রোজ রোজ আর ভাল লাগে না। লতা, তোমার এই কথা মা যদি শুনতো কষ্টে মরে যেত। আমি তোমাকে সব সময় সঙ্গী ভেবেছি, অথচ আজ দেখছি তুমি শুধু নিজের আরামের কথা ভাবো। তুমি চাইছো আমি তোমার মায়ের মতো হই, তাই তো? শোনো, আমি তোমার মায়ের মতো নই। মায়ের মতো হতে হবে না লতা, কিন্তু অন্তত মানুষ হয়ে মায়ের জন্য তো একটু ভাবলেও পারতে। আজ সে মৃত্যুশয্যায়, আর তুমি বলছো গন্ধ হবে? আমি পারবো না, এত দরদ মায়ের জন্যে? তাহলে নিজেই করো না সব। ঠিক আছে, আমি সব করব। আমি মাছ কেটে রান্না করব, শুধু মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। তুমি যেমন খুশি করো, আমার এত শখ নেই, বুড়িটা মরলেই বাঁচি। মা, দেখো আমি কি নিয়ে এসেছি। দাদা, সত্যি সত্যি ঝোল রান্না করেছিস? এত সুন্দর গন্ধ হচ্ছে, তুই একাই করেছিস? হ্যাঁ, একাই করেছি। আমি মায়ের জন্য সব করতে পারি। রমেশ, এটা কি লাউ শাক পুঁটি? হ্যাঁ মা, বাজার থেকে টাটকা মাছ এনেছিলাম গো, নিজেই কেটে রান্না করেছি। তুমি তো সব সময় বলতে লাউ শাক পুঁটির ঝোল খেতে তোমার খুব ভালো লাগে, তাই তো আজ তোমার জন্য রান্না করলাম। ওরে বাবা, আমি শুধু মনে মনে চেয়েছিলাম, ভাবিনি তুই আমার মনের কথাও বুঝতে পারবি। তুমি আমার মা, তোমার মনের কথা আমি না বুঝলে কে বুঝবে? হ্যাঁ মা, দাদা কত কষ্ট করেছে, একটু হলেও খেয়ে দেখো মা। কিন্তু রমেশ, তুই তো কোনোদিন রান্না করিসনি, কত কষ্ট হলো বলতো তোর? কষ্ট? মায়ের জন্য কষ্ট কাকে বলে মা? তোমার হাসি আমার শান্তি গো। আহ, এই স্বাদ, এই গন্ধ, যেন আমার যৌবনের দিন ফিরে এলো। তোর বাবা একদিন এরকমই মাছ এনে দিয়েছিল, আর তখন তখন আমি তরকারি রান্না করে সবাইকে খাইয়েছিলাম। মা, তুমি খেতে থাকো, এইসব কথা ভেবে মন খারাপ করো না। হ্যাঁ মা, আমি চাই শুধু তুমিই খাও, কথা নয়, খাও খাও। আজ আমি মরেও শান্তি পাবো রে রমেশ, তুই আমার শেষ ইচ্ছেটাও পূরণ করেছিস। এমন কথা বলো না মা, আজ থেকে প্রতিদিন তোমার জন্য আমি রান্না করব। না রে বাবা না, আমার সময় ফুরিয়ে এসেছে, কিন্তু আজকের এই স্বাদ আমি আমার বুকে নিয়ে যাব। না মা, না, তুমি এইসব কথা বলো না। আমরা তোমাকে ছাড়া কি করে থাকবো মা? মা, মা, কথা বলো মা, একটু বলো, আমি শুনতে চাই। আমি তো আছি, আমি তো পাশে আছি। রমেশ, তুমি তুমি ভালো ছেলে, তুমি সব সব ঠিক করেছো।
আজ আমি আমি খুব খুশি। মা, মা তুমি বলুন না এসব কথা, আমি শুনতে চাই। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি সব সময় তোমাদের ভালোবাসবো। না মা, তুমি যেও না, আমি কিছু করতে পারি না। মা, কিছু বলো, কিছু একটু কথা বলো মা। মা, সব ঠিক হবে, আমি থাকবো, তোমাদের সঙ্গেই থাকবো, মনে রেখো। মা, মা তুমি আমার হাত ছাড়ছো কেন? আমি কোথায় দেখবো তোমার হাসি? মা, না না মা, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। আমরা কিভাবে থাকবো? আমাদের আর কেউ থাকলো না মা। আমার মা, আমার সব, সে চলে গেল। আমি কি করব, কি করব আমি? সুবর্ণা, এখনো উঠোন ঝাড়ু দেওয়া হয়নি? কি করিস কি? হ্যাঁ সি বৌদি, করছি, খুব দ্রুত করছি। দ্রুত করছিস? তুমি কি মনে করেছো তুমি ছোট বোন তাই সব সময় লাজুক মুখ দেখাবে? ঘরে কেউ নেই, আর আমি তো দেখছি কিছুই ঠিক মতো হচ্ছে না। সি বৌদি, আমি সব করার চেষ্টা করছি। কাজ তো করতেই হবে। জামা কাপড়গুলো ধুয়ে আনো গে, রান্নাঘরে সব ময়লা মুছে ফেলো, বিছানা আর বিছানার চাদর সব ছটপট ধুয়ে দে। হায় রে বাবা, মা নেই, দাদাও সারাদিন বাড়িতে থাকে না। আমি ভীষণ একা। এই বাড়িতে যেন আমার জন্য আর কেউ নেই, কিন্তু মানতেই হবে, না হলে যে দুমুঠো খাবারও খেতে দেবে না। আর মুখ খুলবি না, যদি একবার আমার কথা বাইরে কিছু বলেছিস না, দেখবি কি হয়। দেরি করলে দেখবি। সি বৌদি, আমি করছি, আমি কিচ্ছু বলবো না। মন দিয়ে কাজ করবি, আমি কোনো অগোছালো কাজ চাই না। কাজে ফাঁকি দিলে তোর খাওয়া দাওয়াই বন্ধ। বাবা মা থাকলে আজ এমন হতো না, আমাকে এত কষ্ট পেতে হতো না। মা তুমি নেই, আর বৌদি। দ্রুত করো, আর চোখে জল ফেলো না। কারো কাছ থেকে সহানুভূতির আশাও করো না। এখন থেকে তোমায় কেউ সাহায্য করবে না। সব শেষ হয়ে গেল। মা নেই, বাবা নেই, এখন দাদাও কেবল কাঁদে আর কাজ করে। আমি কি, আমি কার কাছে যাব? প্রতিদিন বৌদি গালাগাল দেয় আর অনেক কাজ করায়। আমি কি মানুষ না? আমি কি দাসী? আমি আর কত সহ্য করব মা? আজ সকালে বৌদি বলল, খাবার আগে কাজ করবি, রান্নাঘর ধুবি। আমি না খেয়ে সব কাজ করলাম, আর তারপরও কাল দিল। দাদা কিছুই বললো না, শুধু চোখ নামিয়ে থাকলো। সে কত কষ্ট করছে মা, আমি আর তার উপর বোঝা হয়ে থাকতে চাই না। এই নদী কত বড়, যদি এই নদীর মধ্যে চলে যাই, সব কষ্ট তবে এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। আমার আর কারো গাল শুনতে হবে না, কাজও করতে হবে না, আর একাকিত্ব থাকবে না আমার। আমি মুক্ত হব। মা, মা, তুমি কি আমায় ডাকছো? তুমি বলেছিলে যতই কষ্ট হোক হাল ছিড়ো না, কিন্তু মা, আমি যে আর পারছি না। না, এটা পাপ। মা বলতেন প্রাণ সৃষ্টিকর্তার দান, এটা কেড়ে নেওয়া মানে মহাপাপ। আমি মরলে দাদা তো একা হয়ে যাবে, সে তো সবকিছু আমার জন্যই করছে। যদি আমি না থাকি তবে সে কি করবে?
আমি আমি মরতে চাই না, কিন্তু আর কত সহ্য করব আমি? আমায় কে বাঁচাবে? তুই কেন আমার দিকে তাকাচ্ছিস? তুই কি মায়ের দুধ? আমাকে বলতে এলি হাল ছিল না? মা তো সব সময় বলতো কষ্টের পরই ভালো দিন আসে। না, আমি মরবো না। আমি মায়ের কথা রাখবো। আমি কষ্ট সহ্য করবো, আর দাদাকে একা ফেলে যাবো না। আমি আবার উঠবো, আমি আবার বাঁচবো। আমি আমি আর ফিরবো না, আর সহ্য করতে পারবো না এসব। দাদা কষ্ট করছে, মা নেই, আর বৌদি সে তো আমাকে আরো ধ্বংস করবে। সুবর্ণা, তুমি কাঁদছো কেন? আমি শুনতে পাচ্ছি তোমার সমস্ত কষ্ট। তুমি তুমি কি বলছো? কেউ কেউ তো আমার কষ্ট শোনে না। আমি শুনছি ঘরে সব অত্যাচার, নিপীড়ন, তোমার বৌদির রাগ আর অবহেলা। আমি জানি তুমি একা নও, তবে নিজের মন শান্ত করতে হবে। কিন্তু আমি আমি কি করব? যদি ঘরে ফিরে যাই, বৌদি তো আমায় মেরেই ফেলবে। দাদা কি জানবে? শান্ত হও, বুদ্ধিমানের মতো চলো। প্রথমে নিজেকে নিরাপদ করো, আর তারপর ভাবো বৌদির প্রতি সঠিক শিক্ষা কি হতে পারে। ক্রোধে নয়, বুদ্ধির সঙ্গে। তুমি পারবে, আমি দেখেছি তোমার সাহস। হ্যাঁ, আমি পারবো। আমি আর কাঁদবো না, আমি বাঁচবো। এবার একদিন তাকে দেখাবো আমি আমি হার মানি না। সঠিক পথ বেছে নাও সুবর্ণা। ধৈর্য ধরো, নিঃশ্বাস গভীর করে বাঁচো। তুমি খুব শক্তিশালী। ধন্যবাদ বন্ধু। আমি আর ভীত নই, আমি বাঁচবো, আর বুদ্ধি দিয়ে সব ঠিক করবো। সুবর্ণা, কোথায় গেলি? নদীর ধারে দেখিনি, বাড়িতেও নেই। ও কি ঠিক আছে? সুবর্ণা, তুই কোথায়? তোর দাদা তোকে খুঁজছে। বল না, কোথায় আছিস সুবর্ণা? এভাবে আর দেরি করা যাবে না। ও যদি দুর্ঘটনার শিকার হয়, আমি নিজে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কিন্তু কোথায় খুঁজবো আর? সব জায়গায় তো খুঁজলাম। কে কে এখানে? আমি তো একা। না না, কেউ নেই তো এখানে। তুই তুই আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছিস কেন? তোর ভালো হবে না। তুই কি জানতে চাস সুবর্ণা কোথায়? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি, আমি জানতে চাই। আমি ওকে আর কষ্ট দেব না, কথা দিচ্ছি। হ্যাঁ আমি। তুমি কি জানো তুমি কত অত্যাচার করছো? সুবর্ণা কত কষ্টে ভুগছে আমি সব দেখছি। এখন তোমাকে সত্যি বলছি, সুবর্ণা কোথায়? বলুন শাশুড়ি, আমি শুনবো। আমি আমি আর দোষ করব না। আমি আমি খুঁজে নেব। আমি সুবর্ণা জঙ্গলে গেছে। তুমি অবহেলা করেছো তাকে। যদি তুমি সত্যিই সচেতন হতে চাও, রাতের এই ঘুমহীন সময় বুঝবে কি শাস্তি তুমি পাবে। তবে আমি শুধু বলছি, সতর্ক হও। নিজের কাজের ফল নিজেকেই ভোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি আর কোনোদিন দোষ করব না। আমি আমি খুঁজে নেব সুবর্ণাকে। আমি ওকে বাঁচাবো। দাদা, আমি ভয় ছিলাম, আর সহ্য করতে পারছিলাম না। কিন্তু তুমি আমাকে কি করে খুঁজে পেলে, যেন আমি আবার বাঁচতে পারি। সুবর্ণা,
আমি আমি ভুল করেছি। আমি সব সময় তোমার উপর রাগ করেছি, কাজ করিয়েছি, তোমাকে অবহেলা করেছি। আমি ক্ষমা চাই সুবর্ণা। আমি বদলে যাব, আর কোনো দিন দোষ করব না। বৌদি, তুমি সত্যি বদলাবে? তাহলে আমি আর ভয়ে থাকবো না। হ্যাঁ, আমি সত্যি বদলে যাব, তোমায় আর কোনো কষ্ট দেব না। দোষ করেছিলাম। মা মা থাকলে নিশ্চয়ই আমায় শাসন করতেন। এখন এখন আমি বুঝতে পারছি সেসব। এবার থেকে আমরা সবাই একসাথে থাকব, একে অপরকে সম্মান দেব, কষ্ট দেব না। মা, তুমি থাকলে আমাদের দেখতে পারলে। আমরা এখন শান্তির চেষ্টা করছি মা। মা, তুমি আমাদের দেখছো তো? আমরা একে অপরকে ভালোবাসবো মা। মা, আমি সত্যি বদলে গেছি। আমি আর কাউকেই কষ্ট দেব না। আমি লাউ শাক আর পুঁটি মাছ রান্না করে সবাইকে খাওয়াবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।